প্রিয় দর্শক, আজকের ভিডিওটা তৈরি করতে যাচ্ছি একজন ডিজিটাল প্রতারককে নিয়ে। আপনারা আমার ভিডিও শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেই ডিজিটাল প্রতারকের নাম হচ্ছে ব্যারিস্টার সুমন। পৃথিবীতে দুই ধরনের প্রতারক আছে, এক ধরনের হচ্ছে মূর্খ, আরেক ধরনের হচ্ছে শিক্ষিত। মূর্খ প্রতারকরা যখন আপনার সাথে প্রতারণা করবে তখন আপনি খুব সহজে অনুমান করতে পারবেন কেউ একজন আপনার সাথে প্রতারণা করতে যাচ্ছে বা করছে। আর শিক্ষিত ক্যাটাগরির দ্বিতীয় যেটা প্রতারক বাহিনী রয়েছে, সেই বাহিনীটার প্রতারণার কৌশল এত সুন্দরভাবে তারা লব্ধ করে যে আপনার সাথে যখন প্রতারণা করতে থাকে আপনার বোঝার ক্ষমতা থাকবে না। এবং এই দ্বিতীয় ক্যাটাগরির প্রতারক হচ্ছে আমাদের ব্যারিস্টার সুমন। একেবারে শুরুটা করতে যাই, ব্যারিস্টার সুমনের উত্থান যেখান থেকে হয়েছে সেখান থেকেই। আপনি নিশ্চয়ই জানেন যে ব্যারিস্টার সুমনকে আন্তর্জাতিক যে কথিত কিলিং মিশন বা অপরাধ ট্রাইব্যুনাল যেটাকে বলা হয় বাংলাদেশে, সে অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন তিনি। ব্যাপক তেলবাজির মধ্য দিয়ে তিনি এই প্রসিকিউটর হিসাবে সেই ট্রাইব্যুনালে জায়গা করে নেন। সেই সময়ে তার কিছু বক্তব্য আছে, তার মধ্যে অল্প একটু বক্তব্য আপনাদেরকে আমি প্রথমে শোনাতে চাই। ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে তাহলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকানে আছেন, কোনোদিন যদি বাংলা ছেড়ে যান, আপনাদেরও বহু নাম লিস্টেড আছে, আপনারাও বাঁচবেন। যে মীর কাসেম আলীর আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি, আগামী 30 তারিখে তার শুনানি হবে, তার এই 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা যাচ্ছে করে আপনি কি মনে করেন এগুলা সে আমাদের যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না? এটা 100% থাকে না, এটা ব্যবহার করতেছে আমাদের বিরুদ্ধে। ইউনিভার্সিটি থেকে পাশ করা অনেকগুলা শিবিরের অ্যাডভোকেট যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না, মনে করতাম যে এরা যদি মুক্তিযুদ্ধের সম্পর্ক। পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনালের ভিতরে যেখানে আসতো এরা আমার শিবির করতো। আপনারা শুনলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা আছে, প্রসিকিউটর থেকে শুরু করে মূলত দেশের যত মানুষ আছে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সব মানুষকে জামাত ইসলাম একদম খুন করে ফেলবে এই বিচার যদি না করা হয়। সেখানে তিনি একজনের নাম উল্লেখ করলেন, দেলোয়ার হোসেন সাঈদী। আপনি যদি সৎ মানুষ হতেন, অবশ্যই বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রাইব্যুনাল তৈরি হোক, যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচার হোক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী তিনি যুদ্ধাপরাধী ছিলেন। আব্দুল কাদের মোল্লা তিনি যুদ্ধাপরাধী ছিলেন। খোঁজ নিয়েছেন আপনি? গিয়ে খোঁজ নেন, এই দুইজন ব্যক্তির ব্যাপারে খোঁজ নেন। ধরলাম তারপরেও তারা যুদ্ধাপরাধী ছিল। আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন, সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দেয়া, যার ভাই খুন হয়েছে, সেই হিন্দু ব্যক্তি যখন দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে আদালত প্রাঙ্গণে এসেছিল, তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে। এটা কি সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ করেন নাই? আজকে সেই ঘটনা সব শেষ হয়ে যাওয়ার আমাদের ব্যারিস্টার সুমন সাহেব পদত্যাগ করেছে, বিরাট এক মহত্বের কাজ। মানে বাংলাদেশে কেউ পদত্যাগ করে না, ব্যারিস্টার সুমন সেখান থেকে পদত্যাগ করে আসেন, এটা বিরাট একটা ব্যাপার না? কারণ কি দেখিয়েছেন? তিনি বসে বসে টাকা নিতে পারবেন না। আমি আগেই বলেছি যে আমাকে একটু ভেতরে হাত দিতে হবে। মূল কথা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন ব্যারিস্টার তুলিন আফরোজ থেকে শুরু করে বেশ কয়েকজন প্রসিকিউটরকে অলরেডি ট্রাইব্যুনাল থেকে বাদ দেওয়া হয়েছিল। হঠাৎ করেই তিনি বুঝতে পারলেন যে তাকে বাদ দেওয়া হবে, তিনি এবার পদত্যাগ করলেন। এই পুরো বিষয়টা আসলে তার জনগণের সাথে একটি ধোঁকাবাজি, কারণ তিনি জানতেন তাকে বাদ দেওয়া হবে, যে কারণে তিনি পদত্যাগ করলেন হঠাৎ করেই। এই একই ধরনের ধোঁকাবাজি তিনি তার ফেসবুক লাইভগুলোতেও করে থাকেন। তিনি কোথায় রাস্তায় বালু ট্রাক পড়ে আছে, কোথায় পুরাতন গাড়ি জাম্পিং করে রাখা হয়েছে, কোথায় ওই বাঁশের সাঁকোর মধ্যে একটা সাঁকো লাগবে, রাস্তার মধ্যে পিলার পড়ে আছে, সেটা নিয়ে সরিয়ে, এইভাবে সস্তা কিছু বিষয়ের মধ্য দিয়ে তিনি সস্তা জনপ্রিয়তা কেনার চেষ্টা করেন। এবং সেটা নিয়েই তিনি মনে করেন বিরাট কিছু হয়ে গেলেন। এখন 2019 সালে এসে সরকারের কাছে চাইলেন নমিনেশন। সরকার যখন তাকে নমিনেশন দেয় নাই, তারপরে ওই একইভাবে করতে থাকলেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে। তারপরে যেসব বিষয় নিয়ে কথা বললে খুব বড় ধরনের কোনো ঝামেলা ঘাড়ে আসবে না, সেসব বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকেন তিনি। এখন সরকারের এমনভাবে তেলবাজি শুরু করেছেন এই বর্তমান পরিস্থিতিতে, যেখানে সরকারের পুরো ব্যর্থতার কারণে আজকে বাংলাদেশে করোনার এই পরিস্থিতি, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের সরকার প্রধানকে পৃথিবীর 1 নাম্বারই না, শুধু 1 নাম্বারের চাইতেও আরো অনেক বড় কিছু, 1 নাম্বার প্রধানমন্ত্রী বললেও নাকি শেখ হাসিনাকে ছোট করা হবে, সেই বক্তব্য দিয়েছেন 2 দিন আগে। চিন্তা করেন কত বড় মাপের একজন বাটপার হলে তারপরে মানুষ এই ধরনের তেলবাজি করতে পারে। ব্যারিস্টার সুমন, আপনার কি মনে হয় সাধারণ মানুষ নিজেদের ইচ্ছায় মানুষকে যেভাবে সহযোগিতা করছে, সেটা যদি না করতো, এই কদিনে অন্তত 1 লক্ষ মানুষ না খেয়ে মারা যেত, সারা দেশে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই ভরে যেত পুরো সমাজ জুড়ে। তারপর আপনার কাছে মনে হলো এটা বিরাট আকারের সফলতা সরকারের। আজকে বলা হচ্ছে
যে 72,000 কোটি, 5,000 কোটি, 3,000 কোটি, নানান অ্যামাউন্ট খালি বরাদ্দ দেওয়া হচ্ছে। সেই বরাদ্দ কেন দেওয়া হচ্ছে? কারণ হলো এই করোনা পরিস্থিতি শেষ হবে, শেষ হওয়ার পরে যেসব বড় শিল্প যারা আছে সেই শিল্প মালিকদেরকে প্রণোদনা দেওয়া হবে, তারপরে ক্ষুদ্র মাঝারি শিল্প যারা আছে তাদেরকে দেওয়া হবে, তারপরে হচ্ছে একেবারে প্রান্তিক শ্রেণীর চাষি যারা আছে তাদেরকে দেওয়া হবে। তো কাদেরকে দেওয়া হবে সেই টাকাটা? এই করোনা পরিস্থিতি বাংলাদেশে যদি স্বাভাবিক হয়, পুরো ঘটনাটাকে আওয়ামী লীগ নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করবে। 1 নাম্বার করবে হচ্ছে যদি 1 লাখ মানুষও মারা যায়, তারপরেও শেখ হাসিনার যে চামচা বাহিনী আছে তারা বলবে যে সরকার ব্যাপক তাদের প্রস্তুতি নেবার কারণে, তাদের সফলতার কারণে 3-4 কোটি মানুষ মারা যায়নি, মাত্র 1 লাখ মানুষ মারা গেছে। যদি মনে করুন যে 10,000 মানুষ মারা যায়, বলবে যে বাংলাদেশে অন্তত 10 লাখ মানুষ মারা যেতে পারতো, শুধু শেখ হাসিনার কারণে, ওনার তাহাজ্জুদের কারণ, কোরআন শরীফ পড়ার কারণে আজকে মাত্র 10,000 মানুষ মারা গেল। সবই তাদের সফলতা। এরপরে হচ্ছে প্রণোদনার টাকা। আপনি মনে করেন যেই দেশে ত্রাণ দেওয়ার জন্য কে আওয়ামী লীগ আর কে বিএনপি বাছাই করা হয়, সেই দেশের এই 72,000 কোটি টাকার প্রণোদনার টাকা অন্য মানুষ পাবে? নামে বেনামে কোম্পানি খুলে তাদেরকে দিয়ে দেওয়া হবে। কারণ সুযোগ, সরকারের শুধু কাজ হচ্ছে কোন একটা প্রকল্প খুঁজে পাওয়া। এরকম একটা দেশে আপনি কিভাবে কল্পনা করেন যে 72,000 কোটি টাকার 5,000 আর 3,000 যে অ্যামাউন্টটি দেওয়া হোক, সেই প্রণোদনা সাধারণ আসলেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাবে? কখনোই পাবে না। আজকের যে ত্রাণের যে অবস্থা আপনারা দেখুন, বলা হচ্ছে কি শেখ হাসিনা ওখানে বসে সব, আমি মানে আশ্চর্য হই যে একেবারে সাংবাদিক নেতা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনা খুব চেষ্টা করছেন, কিন্তু শেখ হাসিনার যে নেতৃবৃন্দ তাদের কারণে সম্ভব হচ্ছে না। মানেটা কি? মানে এই নেতৃবৃন্দকে এই ত্রাণ চুরি করার যে আজকে প্রবণতা, এটা কি আপনার মনে হয় এটাই প্রথম? তারা যে এরকম সেটা শেখ হাসিনা জানেন না? দীর্ঘদিন ধরে তারা চুরি করছে। কিন্তু এতদিন যে সমস্যাটা হয়েছে সেটা হলো বাংলাদেশের মানুষ এখন বিদেশে যায়, গরিব মানুষ এখন গার্মেন্টসে কাজ করে, যে কারণে এই সরকারি যে ত্রাণ এটার উপরে মানুষ সেভাবে নির্ভর করে নাই, এটার দিকে মানুষ তাকিয়ে থাকে নাই, যে কারণে এগুলো এভাবে সামনে আসে নাই। এখন যখন মানুষের কাজ বন্ধ হয়ে গিয়েছে, মানুষের খাবারের দরকার হয়েছে, তখন যখন মানুষ চাইতে গিয়েছে তাদের কাছে, তখন সবাই জানাজানি হয়েছে যে এরা আসলে চুরি করছে। চুরি তো তারা সব সময় করছে। তারপরে ধরলাম যে আপনার শেখ হাসিনা এই মুহূর্তে এসে অন্তত চায় এই চোরদেরকে থামাতে। তো সেনাবাহিনীতে দেন নাই কেন? কেন সেনাবাহিনী আজকে ত্রাণ দিচ্ছে না? সেনাবাহিনীর হাতে যদি, পুলিশের হাতেও যদি ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হতো, বাংলাদেশে পুলিশ বর্তমানে মানে যথেষ্ট তাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের বাইরে গিয়ে তারা কাজ করছে, র্যাব কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, তাদেরকে দেন। তারা তো এইভাবে চুরি করতো না, কিন্তু দিলেন হচ্ছে আপনার দলীয় নেতা কর্মীদের। এর কারণ কি, এর আগেও আমরা শেখ মুজিবুর রহমান সময়েও আমরা শেখ মুজিবুর রহমানের অনেক বক্তব্য শুনেছি যে কম্বল চুরি করে নেয়, তারপর রিলিফের মাল চুরি করে নেয়, তাদেরকে দেখে নেবে, এই সে তো দেখে নেওয়ার সেই নমুনা তো আমরা দেখি নাই। আজকের যদি নমুনা যদি সেই সময় দেখতাম আমরা, তাহলে তো সেদিনের কম্বল চোররা আজকে চাল চুরি করতে পারতাম। তাদের নাতিপুতিরাই তো আজকে এগুলো করছে, কারণ সেই সময় তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আপনারা যদি প্রমাণ চান, আজকের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী, বাংলাদেশের মানুষের ঘৃণা হওয়ার দরকার যে এই দেশে একজন মুক্তিযোদ্ধা মন্ত্রী যে কিনা ধর্ষক, বিয়ের রাতে নারীকে উঠিয়ে নিয়ে, নববধূকে উঠিয়ে নিয়ে তারপরে গিয়ে ধর্ষণ করেছে। সেই ধর্ষণের জন্য যখন কিনা একজন মেজর তাকে আটক করেছে, সেই মেজরকে উল্টো পানিশমেন্ট দেওয়া হয়েছে এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যে বর্তমান মন্ত্রী আখম মোজাম্মেল হক, তার বাবা এবং তার পরিবারকে বাঁচানোর জন্য। এগুলো ইতিহাস। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে যান, ওই হুমায়ুন আহমেদ, তিনি তো আপনাদের চেতনাপন্থী লোকই, তাই না? সেই পরিবারেরই তো লোক। সেই চেতনাপন্থী লোকের দেয়াল যে উপন্যাসটা আছে, সেই দেয়াল উপন্যাসের মধ্যে বাই নেমে এগুলো সব লেখা আছে যে শেখ মুজিবুর রহমানের কাছে সেই মেজরের বিরুদ্ধে এই আজকের মোজাম্মেল হকের বাবা যায়, গিয়ে বিচার দেয়। বিচার দেওয়ার পরে যেহেতু মোজাম্মেল হকের বাবা ছিলেন হচ্ছে রক্ষী বাহিনীর সদস্য, তার পক্ষে তারপরে বিচার করে দেন, সাথে সাথে তাকে ছেড়ে দেন, সেই মেজরকে পানিশমেন্ট দেন। বিচার তো তখন থেকে এরকমই চলে আসছে, এবং আজকেও সেই একই ধরনের হচ্ছে, শুধু গণভবনে বসে বক্তব্যটা একরকম দেওয়া হচ্ছে আর মাঠের কাজটা অন্যরকম হচ্ছে। এটাতে আমরা সব খুব সন্তুষ্ট হয়ে যাচ্ছে যে আরে বাবা, প্রধানমন্ত্রী আমাদের সবকিছু করে ফেলছে। তো আপনি সেনাবাহিনীর দেন, তাহলে তো সব শেষ হয়ে যায়। আপনার তো এত চোর টোর সামাল দেওয়ার দরকার নেই, কারণ তাদের তো রক্তের চোর আছে, আপনি তাদেরকে সামাল দিতে পারবেন না। আজকে গার্মেন্টস শিল্পটাকে যারা টিকিয়ে রেখেছে, সেই মানুষগুলোর জন্য আপনি কি করলেন? এই মানুষগুলোকে দেশে ছুটি দিলেন, তারা দেশে গেল, দেশে থেকে তারপরে হাঁটিয়ে ঢাকাতে আনলেন কেন? আপনি যেদিন বললেন যে হ্যাঁ কালকে থেকে অফিস করতে হবে, তাহলে সেদিন আপনি বাস ট্রেন সবকিছু চালু করে দেন, কারণ তাদেরকে তো আসতে হবে এখানে। তারা হেঁটে তারপরে ঢাকাতে আসলো, ঢাকাতে আসার পরে কি করলেন? তারপরে বললেন আবার অফিস বন্ধ। তো তারা অফিস করতে পারছে না, এদিকে তারা যে বাড়িতে ছিল, যে বাসায় ছিল, সে বাড়িওয়ালা তাদেরকে বাসায় ঢুকতে দিচ্ছে না। এই মানুষগুলো এখন যাবে কোথায়? তাদেরকে বেতন দেওয়া হয় নাই। তো প্রণোদনা আপনি মালিকের জন্য কেন দিচ্ছেন? প্রণোদনা তো এখন যারা না খেয়ে মরছে তাদের জন্য দেবেন প্রণোদনা। এরপরে ব্যারিস্টার সুমন বলেছেন যে চিকিৎসার জন্য নাকি শেখ হাসিনা হচ্ছে গিয়ে 5 স্টার হোটেল টোটেল এগুলো ভাড়া করেছে। আরে বেটা, ডাক্তারের কি থাকার জায়গার অভাব আছে নাকি? ডাক্তারের তো সেটা দরকার নেই। বাংলাদেশের চিকিৎসকরা কাজ করতে চায়,
কিন্তু তাদের যে নিরাপত্তার জন্য যে পিপিই দরকার সেটা দরকার তাদের, আপনি সেটা দিচ্ছেন না। ডাক্তারকে ঘাট ধরে বলছেন কাজ করতে। পৃথিবীর কোন দেশে ডাক্তার কাজ করেছে পিপিই ছাড়া? কোথাও করে নাই। একজন স্বাস্থ্যমন্ত্রী সে জানেই না পিপিপি কি আর পিপিই কি। তো সেই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ডাক্তাররা কাজ করবে, আপনি এটা ভাবলেন কিভাবে? একজন ডাক্তার মারা গেছে, সে শিবির ব্যাকগ্রাউন্ড ছিল বলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হয় নাই ঢাকায়। তো এরকম একজন রাষ্ট্রনায়কের অধীনে যখন বাংলাদেশ চলছে, সেই রাষ্ট্রনায়কের এমন ভাবে নিকৃষ্ট ভাবে তেলবাজি যে মানুষটা করতে পারে, সেই মানুষটাকে নিয়ে আমাদের কথা বলাটাও ঠিক না। আমার জীবনে আমি ব্যারিস্টার যত মানুষকে দেখেছি, আমাদের রুবিন ফারহানা বলুন, আমাদের আন্দালের রহমান পার্থ ভাই বলুন, তারপরে পারভেজ ভাই বলুন, দেখুন আপনি বয়স্ক যারা আছে ব্যারিস্টার, মওদুদ আহমেদেরকেই দেখুন, আওয়ামী লীগের যারা ব্যারিস্টার আছে তাদেরকে দেখুন, কি সুন্দর করে কথা বলে, সব স্মার্ট। এই ব্যারিস্টার সুমনের মতো এরকম থার্ড ক্লাস মার্কা ব্যারিস্টার, আমার যথেষ্ট সন্দেহ আছে সে আসলে ব্যারিস্টার পাস শেষ করেছিল কিনা। কারণ সে যদি শেষ করে থাকে তাহলে তার স্ট্যান্ডার্ড সেই জায়গাটায় যাওয়ার কথা। এই ধরনের চামচামি করে, এই ধরনের তেলবাজি ছোটলুকি করে কেউ মানুষের সস্তা জনপ্রিয়তা নিয়ে তারপর এমপি হওয়ার স্বপ্ন দেখে না। তিনি এখানে এসেছেন, এই আমেরিকাতে এসে দেখে গেছেন আমেরিকার জীবন ব্যবস্থা কেমন। তো এখানকার কিছু অনুষ্ঠানে তিনি যোগও দিয়েছিলেন। সেই অনুষ্ঠানের মধ্যে তিনি খুব খুশি হয়েছেন, মানুষের প্রতি, প্রবাসীদের প্রতি খুব সিম্পেথি দেখিয়ে গেলেন। কারণ এখানকার প্রবাসীরা তার বিমানের টাকা চাঁদা তুলে দিয়েছে, 10 টাকা 5 টাকা করে তুলে দিয়েছে, তাকে নাকি 50 টাকা 10 টাকা যে যা পেরেছে তাকে দিয়েছে। তার মুখের বক্তব্য আছে, আমি যে কথাগুলো বলছি এগুলো হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে ব্যক্তিগত আক্রমণ করছি। তার বক্তব্যটা শুনুন আপনারা, তাহলে টের পাবেন। ওই যে মুরব্বী সাহেব যে বক্তব্য রেখে গেলেন, উনি আমারে আজকে একটা শার্ট দিয়েছেন, কালকে হঠাৎ করে পকেটে আমারে $50 ঢুকাই দিয়ে গেছেন। আমি রাতে গিয়ে দেখলাম $50 উনি দিচ্ছেন। আমি বুঝতে পারলাম না যে কতটা মানুষ, একটা মানুষ আমারে আদর করলে যে একটা শার্ট দেয়, $50 টাকা দিয়ে দিচ্ছেন। আমি মানে কিভাবে মানুষের ঋণ শোধ করবো। আর সবশেষে বলতে চাই, যে ব্যক্তি শাহ নেওয়াজ, যিনি পিস্তল দেখিয়ে তারপরে এ মাসুম রহমানকে হত্যার হুমকি দিয়েছেন, আপনি লন্ডনে থাকেন, আপনার যেই ভদ্র একটি দেশে সভ্য একটি জাতির সাথে চলাফেরা, আমার বিশ্বাস আপনি সেই সভ্যতার কিছুটা হলেও শিখেছেন। অতএব একজন মানুষকে হুমকি দেওয়ার আগে আপনার এই চিন্তাটা করার দরকার ছিল যে এটা আমেরিকা, এটা বাংলাদেশ না, যে যা ইচ্ছা তাই করবেন। আর ব্যারিস্টার সুমন, আপনি যে কাজটা করিয়েছেন সেই কাজের জন্য যদি মাসুম রহমান চেষ্টা করে, তাহলে এখানকার যে ডিপার্টমেন্টে আপনার বিরুদ্ধে কথা বলার দরকার, অভিযোগ দেওয়ার দরকার, সেটা করে ভবিষ্যতে আপনার ভিসা না দেওয়ার জন্য প্রক্রিয়ায় যা যা করা দরকার তা করার ক্ষমতা তার আছে, এবং সেটা সে করতে পারে। কিন্তু হয়তো সেটা করবে না, আমিও তাকে না করার জন্যই বলবো। কারণ আপনি আবারও, আমার বিশ্বাস, আসবেন, আসলে আমরা আবারও 10 টাকা 5 টাকা যে যা পারি তুলে আপনাকে লুঙ্গি গিঞ্জি কিনে দেশে পাঠাবো, এবং দেশে গিয়ে আপনি শেখ হাসিনার তেলবাজি করবেন। আমি তো বলি, প্রকৃত আওয়ামী লীগ যারা করে তাদের তো বিএনপি বা অমুকের সাথে বসাই লাগে না, তারা তো বসার ক্ষমতাই নাই। ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়া একটা দলের লোকজনের সাথে তো আমাদের বসারই প্রশ্ন আসে না। আমি আওয়ামী লীগকে যতটুকু পারি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার সাথে থেকে, তার নেতৃত্বের আন্ডারে থেকে আমি এমন ছাত্রলীগ, এমন যুবলীগ, এমন আওয়ামী লীগের মানুষ তৈরি করতে চাই যারা যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।